তদন্তকারী দল তাদের তাঁবু তো খুঁজে পেয়েছিল, কিন্তু সেটি ছিল অদ্ভুতভাবে ছেঁড়া এবং তছনছ করা। অবাক করার মতো বিষয় হল, তাঁবুর কাপড়টি ভেতর থেকে কেউ কেটেছিল। দেখে মনে হচ্ছিল ভেতরে থাকা হাইকাররা চরম আতঙ্কে তাঁবু কেটেই দিক বিদিক হয়ে পালিয়েছিল। বরফের ওপর পড়েছিল জুতো আর খালি পায়ের কিছু অস্পষ্ট ছাপ। হাইকারদের ক্যামেরা, অদ্ভুত কিছু ছবি আর ডায়েরির প্রতিদিনের এন্ট্রি, এত সব প্রমাণ থাকা সত্ত্বেও গত ৬৫ বছর ধরে এই রহস্যের সমাধান মেলেনি। এই অভিশপ্ত পাহাড়কে বলা হয় মাউন্টেন অফ দ্য ডেড, আর ইতিহাসের এই অমীমাংসিত ট্র্যাজেডি পরিচিত ডায়াটলভ পাস ইনসিডেন্ট নামে। ২৩ জানুয়ারি ১৯৫৯-এর সকালে হাইকিং টিমের ১০ জন মানুষ ট্রেন ধরলেন এবং সাইবেরিয়ার উরাল মাউন্টেন রেঞ্জের দিকে রওনা হলেন। এই গ্রুপে ৮ জন ছেলে এবং ২ জন মেয়ে ছিল, যাদের মধ্যে ইগর ডিয়াতলভ ছিলেন তাদের গ্রুপ লিডার। তারা তাদের সাথে একটি রেজিস্টার রেখেছিলেন, যাতে প্রতি মুহূর্তের খবর লেখা হচ্ছিল। ট্রেন সফরের সময় গ্রুপ লিডার ইগর ডিয়াতলভ রেজিস্টারে একটি এন্ট্রি করেছিলেন, যার অনুবাদ হল, আমি অবাক হচ্ছি, এই সফরে কোনো নতুন জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। নতুন কিছু কি হতে চলেছে? পরবর্তী কয়েকদিন গ্রুপটি ট্রেন ও বাসে ভ্রমণ করল এবং অবশেষে তারা পায়ে হেঁটে এবং তাদের স্কিতে করে এগিয়ে যেতে শুরু করল। ২৮শে জানুয়ারি ইউরি ইউডিন নামে এক হাইকারের শরীর খারাপ হয়ে যায় এবং তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে বাকি ৯ জন হাইকার তাদের পরিকল্পনা চালিয়ে গেলেন। এগুলো সেই মুহূর্তের ছবি যখন ইউরি তার ৯ জন সঙ্গীর কাছ থেকে আলাদা হচ্ছিলেন। কিন্তু তিনি কি জানতেন যে আজই তিনি তাদের শেষবারের মতো দেখছেন? ৯ জনের দলটি তুষারাবৃত উপত্যকায় তাদের যাত্রা চালিয়ে গেল এবং ডায়েরির পাশাপাশি ক্যামেরা ব্যবহার করে প্রতিটি মুহূর্ত নথিবদ্ধ করা শুরু করল। পাওয়া যাওয়া ছবি এবং রেজিস্টার এন্ট্রিগুলোতে যা কিছু লেখা ছিল তা তখন পর্যন্ত একদম স্বাভাবিক মনে হচ্ছে। ১ ফেব্রুয়ারি তারা একটি পাহাড়ের পাদদেশে পৌঁছালেন, যাকে সেখানকার স্থানীয় মানুষ মাউন্টেন অফ দ্য ডেড নামে চেনে। তারা পুরো দিন সেই পাহাড়ে চড়তে কাটালেন এবং অবশেষে পাহাড়ের চূড়া থেকে মাত্র কয়েক মিটার আগে ক্যাম্প করার সিদ্ধান্ত নিলেন। এগুলো সেই শেষ কয়েকটি ছবি যা তাদের ক্যামেরা থেকে পাওয়া গেছে, এবং সেই সময় রেজিস্টারে যে শেষ এন্ট্রিটি হয়েছিল তাতে যা লেখা ছিল তার অনুবাদ হল, জনবসতি থেকে শত শত কিলোমিটার দূরে ঝড়ো হাওয়ার সাথে পাহাড়ে এই ধরনের শান্তির কল্পনা করাও কঠিন। এখন পর্যন্ত যা কিছু ঘটেছে তা তাদের রেজিস্টারে লেখা পাওয়া গেছে, কিন্তু এরপর কি হয়েছিল তা কারও জানা নেই। এই অভিযানে তাদের মোট ১৬ দিন লাগার কথা ছিল। তারা তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের এই কথা বলে বের হয়েছিলেন যে ফিরে এসে টেলিগ্রাফের মাধ্যমে তাদের কুশল সংবাদ জানাবেন। আত্মীয় স্বজন এবং বন্ধুদের জন্য উদ্বেগ বাড়তে থাকে, কারণ ১৬ দিন পার হয়ে যাবার পরও আরও ১৫ দিন অতিক্রান্ত হয়েছিল, কিন্তু গ্রুপ লিডার ড্যাটলভ বা কোনো সদস্যের কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে স্বেচ্ছাসেবকদের একটি দল গঠন করা হয়, যারা ২৬ ফেব্রুয়ারি পাহাড়ের ঢালে নিখোঁজ হাইকারদের ক্যাম্পটি খুঁজে পেতে সক্ষম হয়। এই ক্যাম্পটি দেখে এটা অনুমান করা কঠিন ছিল না যে এখানে বড় ধরনের কিছু অঘটন ঘটেছে। তাঁবুটি বরফের পাতলা স্তরে ঢাকা ছিল এবং এর ভেতরে হাইকারদের সমস্ত মালপত্র অক্ষত অবস্থায় পড়েছিল। কিন্তু তাঁবুর কাপড়টি ভেতর থেকে চাকুর সাহায্যে কাটা হয়েছিল। এমন মনে হচ্ছিল যে সম্ভবত তাঁবুর ভেতরে এমন কিছু একটা ঘটেছিল যার ফলে তারা তাঁবু কেটে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। পরের দিন আশেপাশে হাইকারদের খোঁজ শুরু করা হয়। কাটা তাঁবুর কাছেই বরফের ওপর কিছু পায়ের ছাপ দেখা যায়, যা পাহাড়ের নিচের দিকে যাচ্ছিল। এই পায়ের ছাপগুলোর মধ্যে কিছু জুতো পরা ছিল এবং কিছু ছিল খালি পায়ের। জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবে হেঁটে চললে পায়ের ছাপগুলো কাছাকাছি পড়ে, এবং এখানেও তদন্তকারী দল বড় বড় পদক্ষেপের বদলে স্বাভাবিক পদক্ষেপের ছাপ দেখতে পায়। এই পায়ের ছাপগুলো প্রায় ৫০০ মিটার পর্যন্ত বরফের ওপর ছিল, কিন্তু এরপর হঠাৎই সেগুলো অদৃশ্য হয়ে যায়। সম্ভবত পরবর্তী তুষারপাত সেগুলোকে ঢেকে দিয়েছিল। তদন্তকারী দল পায়ের ছাপ ধরে এগোতে থাকে এবং কিছুক্ষণ পর তারা একটি দেবদারু গাছের কাছে পৌঁছায়। এখানে তারা নিভে যাওয়া আগুনের চিহ্ন পায় এবং সেই সাথে ইউরি ক্রিভনিশেঙ্কো এবং ইউরি দরোশেঙ্কোর হিমায়িত মৃতদেহ খুঁজে পায়। ৯ জন হাইকারের লাশ খুঁজে পেতে পরবর্তী ২ মাস সময় লেগেছিল। প্রথম ২ জন হাইকারের শরীরে খুব অল্প কাপড় ছিল। তাদের গায়ে কোনো জ্যাকেট, প্যান্ট, গ্লাভস, টুপি কিংবা জুতো ছিল না। -30°C, কিন্তু তাদের পোশাক ছিল অনেকটা গ্রীষ্মকালের পোশাকের মতো। কিন্তু এমনটা কেন হয়েছিল? পরবর্তী ৩ হাইকারের মৃতদেহ টেন্ট এবং দেবদারু গাছের মাঝখান থেকে বরফে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে। এই লোকেরা আগের দুজনের তুলনায় কিছুটা গরম পোশাকে ছিল, কিন্তু তারাও জুতো এবং গ্লাভস পরে ছিল না। এই ৩ হাইকারের অভিমুখ টেন্টের দিকে ছিল,
যেন তারা নিচের জঙ্গল থেকে উপরের টেন্টের দিকে যাচ্ছিল, কিন্তু পথেই হিম্মত হারিয়ে তারা মারা যায়। তাদের শরীরে কিছু জখমের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু ডাক্তাররা এই 5 জনের মৃত্যুর কারণ হিসাবে হাইপোথার্মিয়া বলেছেন, অর্থাৎ সেই অবস্থা যেখানে দীর্ঘক্ষণ ঠান্ডায় থাকার কারণে শরীরের সমস্ত উষ্ণতা বেরিয়ে যায়। শেষ 4 হাইকারের মৃতদেহ জঙ্গলের একটি পাহাড়ের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। তাদের সঠিক অবস্থান সেই দেবদারু গাছ থেকে 75 মিটার বিপরীত দিকে ছিল। এদের মধ্যে 3 জনের গভীর চোট ছিল, একজনের মাথা ফাটা ছিল এবং 2 জনের পাঁজর ভাঙা ছিল। মেডিকেল এক্সামিনারের ধারণা যে এমন চোট কোনো মানুষ বা প্রাণীর আক্রমণের ফলে হতে পারে না। তাদের ধারণা যে এরা কোনো উঁচু জায়গা থেকে পড়েছে। প্রাণীর আক্রমণের কথা এই কারণে বলা হয়েছিল কারণ এদের মধ্যে 2 জনের চোখ উপড়ানো ছিল এবং মেয়েটির জিভ ছিল না। সবথেকে অবাক করার বিষয় ছিল এই যে ক্রাইম সিন থেকে পাওয়া 2টি টি-শার্ট এবং একটি প্যান্ট এমন ছিল যার উপর তেজস্ক্রিয় পদার্থ লেগেছিল। প্রথমে তো এটা ভেবে তদন্ত করা হচ্ছিল যে হয়তো এদের কেউ মেরেছে, এদের মার্ডার হয়েছে, কিন্তু 28শে মে এই ক্রিমিনাল কেস বন্ধ করে দেওয়া হয় কারণ দেখার মতো এমন কোনো প্রমাণ ছিল না যা থেকে বোঝা যায় এদের মার্ডার হয়েছে অথবা এরা নিজেদের মধ্যে মারামারি করেছে। তাহলে এই 9 জন মানুষের সাথে আসলে কি ঘটেছিল? টেন্টের দরজা ছেলে সেটাকে চিরে বাইরে বের হওয়ার মানে কি? এমন কি এমার্জেন্সি হয়ে গিয়েছিল যে টেন্টকে ছুরি দিয়ে চিরে সবাইকে বাইরে বের হতে হলো? এই এমার্জেন্সি যাই ছিল, টেন্ট থেকে বের হতেই শেষ হয়ে গিয়েছিল, কারণ তাদের পায়ের ছাপগুলো দৌড়ে পালানোর মতো ছিল না। অর্থাৎ টেন্টের ভেতরে যে বিপদ ছিল তা বাইরে বের হতেই কেটে গিয়েছিল এবং তারা স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করেছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী 9 জন হাইকারের মধ্যে 6 জনের মৃত্যু হাইপোথার্মিয়ার কারণে হয়েছিল, কিন্তু তাদের অবস্থা দেখে বিশ্বাস করা কঠিন ছিল যে তারা ঠান্ডার কারণেই মারা গেছে। ততক্ষণে এই কেসটি আন্তর্জাতিক মহলের নজরে চলে এসেছিল। হাইকারদের পরিবারের সদস্য এবং আরও অনেকে সোভিয়েত ইউনিয়নের হাইপোথার্মিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে। তাদের বিশ্বাস ছিল যে সোভিয়েত সরকার হাইকারদের মৃত্যুর ওপর পর্দা ফেলে আসল সত্য গোপন করছে। বিশেষ করে যখন 3 জনের পোশাকে তেজস্ক্রিয় কণা বা রেডিও অ্যাক্টিভ পার্টিকলস পাওয়া গেল, তখন সবার সন্দেহ পারমাণবিক পরীক্ষার দিকে গেল। এটি সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে চলা স্নায়ুযুদ্ধের সময় ছিল এবং মাত্র কয়েক বছর আগেই আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে বিশ্বকে তাদের শক্তির একটি ঝলক দেখিয়েছিল। এরপর সোভিয়েত ইউনিয়নও অনেক পারমাণবিক পরীক্ষা শুরু করেছিল। মানুষের ধারণা ছিল যে সোভিয়েত ইউনিয়ন এই পাহাড়ে গোপনে কোনো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে যার তেজস্ক্রিয়তায় 9 জন হাইকারের প্রাণ গেছে, আর এখন তারা হাইপোথার্মিয়াকে কারণ দেখিয়ে মামলাটি ধামাচাপা দিতে চাইছে। তদন্তকারী দল এই মামলাটিকে বিভিন্ন দিক থেকে দেখছিল। এক পর্যায়ে তুষারধসকেও এই দুর্ঘটনার কারণ হিসাবে ধরা হয়েছিল। হতে পারে রাতের বেলা তারা তুষারধস অনুভব করেছিল এবং সবাই টেন্ট ছেড়ে পালিয়েছিল। কিন্তু তুষারধসের এই তত্ত্বটি খুব একটা গ্রহণযোগ্য হয়নি, কারণ যদি তুষারধস হতো তবে টেন্টটি বরফের যে পাতলা স্তরে ঢাকা ছিল সেটি অনেক পুরু হতো। দ্বিতীয়ত, গ্রুপ লিডার ইগোর ডায়াতলভ একজন অভিজ্ঞ হাইকার এবং স্কিয়ার ছিলেন। তিনি এমন কোনো জায়গায় টেন্ট খাটাতেন না যেখানে তুষারধসের ঝুঁকি থাকে। এই ঘটনার পর 100টিরও বেশি অনুসন্ধান অভিযান চালানো হয়েছে। হাইকারের ক্যামেরা থেকে তোলা সবথেকে শেষ ফটো, যা সেই রাতেই তোলা হয়েছিল যখন এই দুর্ঘটনা ঘটেছিল। এমন মনে হয় যে এটি কোনো লাইটের ফটো, যা অন্ধকারে ক্যামেরার লেন্স ঠিকমতো ফোকাস করতে পারেনি। এই ফটোর কারণে নতুন থিওরি জন্ম নিতে শুরু করে। কিছু মানুষের ধারণা ছিল যে এটি আকাশে কোনো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের ফটো, আবার কেউ কেউ বলেছে এটি টেন্টের ওপর লাগানো এমার্জেন্সি লাইট বা ক্যান্ডেল লাইটের ফটো। একটা কথা তো নিশ্চিত যে এটি যে জিনিসেরই ফটো হোক না কেন, চাই সেটি রকেট হোক, ইউএফও বা কোনো উল্কাপিণ্ড, সেই জিনিসটি এদের কাছে এসে পড়েনি। যদি এমন হতো তবে বরফের ভেতর থেকে যখন মৃতদেহ পাওয়া যেতে পারে, তখন কোনো জিনিস ক্র্যাশ হওয়ার ধ্বংসাবশেষ কেন পাওয়া গেল না? এই শেষ ফটোর আসল রহস্য কখনো সামনে আসতে পারেনি। তাহলে আমাদের আসল প্রশ্ন এখনও সেটাই, আসলে ডায়েটলভ পাস দুর্ঘটনার প্রকৃত রহস্য কি? কেন তারা ভেতর থেকে টেন্টটি ছিঁড়েছিল? কিভাবে কিছু হাইকার বিপজ্জনকভাবে আহত হল? এবং কেন তারা এত ঠান্ডাতেও এত পাতলা কাপড় পরেছিল, অথচ এরা সবাই অভিজ্ঞ হাইকার ছিল? সত্য জানার জন্য আমরা সেই টেন্টের দিকে নজর দিই, যা আসলে এই রহস্যের প্রথম সূত্র। 1-2 রাত আগের ফটোতে দেখলে দেখা যায় টেন্ট থেকে একটি এক্সস্ট পাইপ বেরিয়ে আছে। এই এক্সস্ট পাইপ এবং ভেতরে রাখা স্টোভ অর্থাৎ চুলা গ্রুপ লিডার ডায়েটলভ নিজে বানিয়েছিলেন।
দুর্ঘটনার রাতে তারা এই স্টোভ ব্যবহারও করেছিলেন, কারণ টেন্টের ভেতর থেকে রান্না করা খাবারও পাওয়া গেছে। হতে পারে যখন এক্সস্ট পাইপটি বন্ধ করা হয়েছিল তখন তাতে কিছু জ্বলন্ত কয়লা রয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাবশত আগুন আবার জ্বলে উঠেছিল। যখন টেন্টটি পাওয়া যায় তখন তাতে এক্সস্ট পাইপ লাগানো ছিল না, অর্থাৎ যদি আগুন লেগে থাকে তবে তার ধোঁয়া বাইরে বের হওয়ার বদলে ভেতরেই জমা হচ্ছিল, যার ফলে ভেতরে থাকা হাইকারদের শ্বাসকষ্ট শুরু হয়। এটাই একটা কারণ মনে হচ্ছে যে তারা ধোঁয়া নিয়ন্ত্রণ করতে পারেনি এবং দ্রুত টেন্টটি ছিঁড়ে বাইরে বেরিয়ে এসেছিল। এই থিওরি প্রমাণ করার জন্য প্রমাণও রয়েছে, কারণ হাইকারদের শরীরে এবং কাপড়ে পোড়ার চিহ্নও পাওয়া গেছে এবং কয়েকজনের মুখ দিয়ে রক্তও বের হয়েছিল। আপনাদের এখানে জানিয়ে রাখি যে কাশির সাথে রক্ত আসার একটি কারণ হল অতিরিক্ত পরিমাণে আনফিল্টার্ড ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের সাথে গ্রহণ করা। এরপর তারা ধীরে ধীরে হেঁটে নিজেদের জন্য আশ্রয়ের খোঁজ করতে থাকে। আশ্রয়ের একটি জায়গা তাদের আগে থেকেই জানা ছিল, তাই তারা নিচে গাছের কাছে চলে যায়। সেখানে তারা একটি বনফায়ার জ্বালায়, যার নিভে যাওয়া কয়লা দেবদারু গাছের নিচে তদন্তকারী দলও পেয়েছিল। 4 জন হাইকার যারা বেশি পোশাক পরেছিল তারা জঙ্গলে কাঠ খুঁজতে আরও গভীরে চলে যায়। সেখানে পাহাড়ের গায়ে একটি ছোট তুষার ধস শুরু হয় এবং তারা নিচে পাথরের উপর গিয়ে পড়ে। পাহাড় থেকে পড়ার কারণে তারা মারাত্মকভাবে আহত হয়। মাথা ফেটে যায়, পাঁজরের হাড় ভেঙে যায় এবং বুকের ভেতরে রক্তক্ষরণ বা ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। 2 জন হাইকার যারা কম পোশাক পরেছিল তারা দেবদারু গাছের কাছেই অবস্থান করছিল। বাকি 3 জন হাইকার তাঁবুর দিকে ফেরার সময় ক্লান্ত হয়ে সেখানেই জমে ফ্রিজ হয়ে মারা যায়। অন্যদিকে আগুনের পাশে বসে থাকা 2 জন হাইকারও আগুন নিভে যাওয়ার কারণে ঠান্ডায় জমে প্রাণ হারায়। তেজস্ক্রিয় কণার ব্যাপারে বলতে গেলে সব জিনিসই সামান্য তেজস্ক্রিয় হয়, কিন্তু এই পোশাকগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি তেজস্ক্রিয় ছিল। দলের একজন সদস্য অ্যালেকজান্ডার কোলেবাটভ আগে একটি পারমাণবিক কেন্দ্রে চাকরি করতেন এবং জর্জ ক্রিভনিশেঙ্কো একটি টপ সিক্রেট সোভিয়েত পারমাণবিক উৎপাদন কেন্দ্রে কাজ করতেন। পাওয়া তেজস্ক্রিয় পোশাকগুলো এই 2 হাইকারেরই ছিল, যেখানে বাকি সবার পোশাকে স্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় উপাদান পাওয়া গেছে। আর যেসব হাইকারদের শরীরের অংশ নিখোঁজ ছিল, হতে পারে যখন তারা আহত অবস্থায় জীবনের সাথে লড়াই করছিল তখন বন্য প্রাণীরা তাদের উপর হামলা করেছিল। এই দুর্ঘটনার আজ 65 বছর পার হয়ে গেছে। 10 জন সদস্যের দলের মধ্যে কেবল ইউরি ইউডিন বেঁচেছিলেন, যিনি অসুস্থতার কারণে মাঝপথে অভিযান ছেড়ে দিয়েছিলেন। 2013 সালের 27 এপ্রিল 76 বছর বয়সে তার স্বাভাবিক মৃত্যু হয়। আশা করি হার্ট স্টোরিজের এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ভরা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এমন চমৎকার ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন।